নিওক্লাসিক্যাল এজ, নিওক্লাসিক্যাল যুগে পোপের অবদানগুলো কি কি ছিল। তো পোপের ছবিটা দেখে নিলাম আমরা। পোপ খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং পোপ খুব বড় মাপের একজন লেখক ছিলেন। এ গ্রেট মাস্টার অফ হিরোইক কাপলেট, উনি হিরোইক কাপলেট লিখেছিলেন। কি লিখেছিলেন বললাম? হিরোইক কাপলেট। কাপলেট মানে কি জিনিস দেখে নাও, কাপলেটটা কি জিনিস। এই নিচে দেখো, এই দেখো ক্যাপটিভ, দেখো নিচে লেখা আছে ক্যাপটিভ, পাইছো কি? একটা ছবি দেওয়া আছে, কবিতার ছবি, কবিতার ছবি, ক্যাপটিভ। Once I dive into these pages, I may not come out for ages. তো এই যে এই দুই লাইনের যে কবিতা ছন্দ, তাকে বলা হয় কাপলেট। বুঝতে পারছো কথা? এই কাপলেটটা যদি কখনো মহাকাব্যে ব্যবহার করা হয়, তাকে বলা হয় হিরোইক কাপলেট। যে কাপলেটটা কোথায় ব্যবহার করা হয়? মহাকাব্যে, তখন তাকে সেটাকে বলা হয় হিরোইক কাপলেট। কাপলেট বুঝলা? কাপলেট আর হচ্ছে হিরোইক কাপলেট। তাহলে আমরা এখানে দেখে নেই, তিনি ছিলেন হিরোইক কাপলেটের বস, মাস্টার অ্যান্ড লিডিং পোয়েট অফ অগাস্টান এজ, অগাস্টান যুগের একজন বড় কবি। ঠিক আছে। আলেকজান্ডার পোপ ওয়াজ এ সেন্ট্রাল ফিগার ইন দ্য নিওক্লাসিক্যাল, হ্যাঁ, was a central figure of the neoclassical movement of the early 18th century. 18 শতকের প্রথম দিককার কথা বলছে, মানে 1700 সামথিং। ওই সময় উনি ছিলেন প্রধান ব্যক্তি, নেতা ছিলেন ওই যুগের। তো এখন আমরা দেখব যে এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডটাকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রেস্টোরেশন এজ, এটা ড্রাইডেনের যুগ বলা হয়। দ্য অগাস্টান এজ, এটাকে পোপের যুগ বলা হয়। এবং দ্য এজ অফ সেন্সিবিলিটি, এজ অফ জনসন, তিনজনের নামে তিনটা যুগ হয়ে গেছে। তাহলে 1700 থেকে 1745 বললাম না আমি কথা তোমাকে, যে 18 শতকের প্রথম দিকে, মানে 1700 থেকে শুরু, 1745 পর্যন্ত এই যুগটা ছিল কার যুগ? পোপের যুগ। ঠিক আছে। আর নিও ক্লাসিক্যাল যুগটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ড্রাইডেনের, পোপের আর হচ্ছে জনসনের। তিনি তার জন্য আদর্শ হিসেবে দেখতেন কাকে? ড্রাইডেনকে। তার আদর্শ ছিল হচ্ছে ড্রাইডেন। ড্রাইডেনকে দেখানো হয়েছে কি, এই দেখো কোথাও ড্রাইডেনের নাম লেখা আছে, দেখছো? পাইছো কি? পোপের উপরে ড্রাইডেনের নাম আছে না? এটা হচ্ছে তোমার ড্রাইডেন। এই ড্রাইডেনকে সে ফলো করতো এবং ড্রাইডেন কাপলেট লিখত। সেই কাপলেটকে সে আরো বেশি শক্তিশালী করে তুলেছিল। কে? পোপ। ঠিক আছে। এবং দার্শনিক উদ্দেশ্যে পরিণত করেন। এবং এই কাপলেটগুলোকে রাইমড কাপলেট বলা হতো। এগুলোকে রাইমড কাপলেট কেন বলা হয় সেটা একটু দেখে নাও। এই যে আবার কবিতা চলে যাও, রাইম দেখো, রাইমড কাপলেট কেন বলা হতো। পেজেস লেখা আছে না, পেজেস, ক্যাপটিভে যাও, পেজেস পাইছো? আবার এজেস, কবিতা শেষে দেখো, পেজেস, এজেস, মি, ফ্রি, ল্যান্ড, হ্যান্ড, হেয়ার, হেয়ার। এই জন্য বলা হতো রাইম কাপলেট, মানে ছন্দবদ্ধ। ঠিক আছে, রাইম কাপলেট বলা হতো। তো এই রাইম কাপলেটগুলি ব্যবহার করেছেন কেন? ব্যঙ্গ করার জন্য এবং দার্শনিক কথা বলার জন্য উনি এই কথাগুলো ব্যবহার করেছেন, রাইম কাপলেট। ঠিক আছে। He was known for having perfected the rhyme couplet of his idol John Dryden. জন ড্রাইডেন শুরু করেছিল, সেটাকে পারফেক্ট করেছে হচ্ছে উনি। কি দিয়ে? ওনার ব্যঙ্গ দিয়ে এবং দর্শন দিয়ে। ঠিক আছে। এখন আমরা দেখলাম ড্রাইডেনের ছবি, এটা ড্রাইডেন, জন ড্রাইডেনের ছবি দেখলাম। এরপরে দ্য মোক এপিক অফ দ্য রেপ অফ দ্য লক, একটা মোক এপিক আছে, দ্য রেপ অফ দ্য লক, আমাদের থার্ড ইয়ারে পড়তে হবে। এই রেপ অফ দ্য লক 1414 সালে লিখেছিলেন উনি। এখানে উনি উপহাস করেছেন। কাকে উপহাস করেছেন? অভিজাত শ্রেণীকে, অভিজাত শ্রেণীকে উপহাস করেছেন। হোয়াইল অ্যান এসে অন ক্রিটিসিজম, আর একটা বই আছে ওনার, এসে অন ক্রিটিসিজম। এটা হচ্ছে একটা আর্ট লেকচার, এসে অন ম্যান। তার মানে এইগুলো যে লিখছে আর্টিকুলেট, উনি উচ্চারণ করেছেন মেনি অফ দ্য সেন্ট্রাল টেনেটস অফ 18th century অ্যাস্থেটিক অ্যান্ড মোরাল ফিলোসফি। এই 18 শতাব্দীতে একটি বিষয় ছিল, সেটি হচ্ছে তোমার নান্দনিক এবং দর্শন, নৈতিক দর্শন। এখানকার যে বিষয়গুলো, এই কথাগুলো উঠে আসছে। তারপরে আমরা দেখলাম যে দুটো বিষয় উঠে আসছে, যে দ্য রেপ অফ দ্য লকে দেখানো হয়েছে হলো অভিজাত সমাজকে। ঠিক আছে। আর এই যে এসে অন ক্রিটিসিজম আর এসে অন ম্যানে আসছে হলো মোরাল অ্যান্ড এস্থেটিক ফিলোসফি। ঠিক আছে। হ্যাঁ, এই দর্শনটা চলে আসছে। পোপ লিখেছিল ডান্সিয়ার্ড। কি লিখেছিল? ডান্সিয়ার্ড, যেটা হচ্ছে একটি খুব নিষ্ঠুর বর্ণনা অফ ইংল্যান্ডের কালচারাল ডিক্লাইন,
ইংল্যান্ডের যে সংস্কৃতি যে ক্ষয়ে যাচ্ছে, এই ক্ষয়িষ্ণু সমাজের একটি বর্ণনা ছিল এখানে। অ্যাট দ্য এন্ড অফ হিজ লাইফ হি রোট এ সিরিজ অফ ভার্স এসেজ, এবং জীবনের শেষ দিকে সে বেশ কিছু এসে লেখে, কিন্তু সেগুলো ভার্স এসে কবিতা এসে লিখতেন। আমার কথা কি বুঝছো? প্রবন্ধ লিখতো কিভাবে? ছন্দে। অ্যান্ড হোরেশিয়ান স্যাটায়ার, এবং স্যাটায়ার লিখতো, সেই স্যাটায়ারগুলো হোরেসকে অনুসরণ করে। ইটালির কবি ছিল হোরেস, তাকে অনুসরণ করে লেখা হতো হোরেশিয়ান স্যাটায়ার হুইচ প্রোটেস্টেড দিস ডিক্লাইন। এবং এই কবিতাগুলোর মাধ্যমে সে কী করতো? এই যে তার সামাজিক সাংস্কৃতিক যে ক্ষয়টা হচ্ছে, এই সাংস্কৃতিক ক্ষয়টাকে প্রোটেস্ট করতো সে। পোপ ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য ফার্স্ট ফুল টাইম প্রফেশনাল ইংলিশ রাইটার। তিনি প্রথম ছিলেন ফুল টাইম ইংলিশ রাইটার, এরা কিন্তু ফুল টাইম ছিল না, ঠিক আছে। হি আর্ন ফ্রম পপুলার ট্রান্সলেশন অফ হোমার অ্যান্ড হিজ এডিশন অফ দ্য ওয়ার্ডস উইলিয়াম শেক্সপিয়ার। তিনি এই আর কোনো কিছু কাজই করতো না, সবাই অন্য কাজ করতো, লেখালেখি করতো, আর উনি শুধু লিখতোই, ওনার কাজই ছিল লেখা। এবং উনি প্রচুর আর্ন করেছিলেন হোমারকে অনুবাদ করে, এবং উইলিয়াম শেক্সপিয়ারের লেখাগুলো আবার নতুন করে লিখে উনি অনেক টাকা আর্ন করেছিলেন। তো এই যে আমরা দেখলাম, হোমারকে দেখলাম এবং শেক্সপিয়ারকে দেখলাম, এই দুজনে লেখা লিখেছিলেন উনি। অলদো এ মেজর কালচারাল ফিগার অফ দ্য 18th সেঞ্চুরি, যদিও একজন বড় ফিগার ছিল সে, হি ডিড নট গেট ফেভার ইন দ্য রোমান্টিক ইরা। রোমান্টিক যুগ কিন্তু তার পরপরই এসেছে, ওয়ার্ডসওয়ার্থ এসেছে, সে কোলেজ আসছে, এসে কিন্তু ওনাকে পছন্দ করে নাই, মনে আছে না? ওরা রোমান্টিক হয়ে গেল, পছন্দ করে তো ওনাকে ফলো করতো, ঠিক আছে। নিওক্লাসিক্যাল রাইটার্স গেভ এমফাসিস অন ফর্ম। নিওক্লাসিক্যালরা ফর্মের উপর গুরুত্ব দিত, ফর্ম মানে কি? চেহারা। অ্যান্ড রোমান্টিক রাইটার্স লাইক সিনসিয়ারিটি অ্যান্ড অথেন্টিসিটি। এবং রোমান্টিকরা বলতো যে একটা ফর্ম দিয়ে কী হবে, কবিতার কথাগুলোই আসল, ঠিক আছে। এজন্য ইন্টারেস্ট ইন হিজ পোয়েট্রি ওয়াজ রিভাইভড ইন দ্য 20th সেঞ্চুরি। তার মানে ওয়ার্ডসওয়ার্থ চলে যাওয়ার পরে 20 শতকে ট্রেডিশনদের যুগে এসে এদেরকে ভালোবাসা হলো। হি ইজ রিকগনাইজড অ্যাজ এ গ্রেট ফর্মাল মাস্টার। তাকে বলা হলো একজন বড় মাস্টার এবং বাগ্মী প্রকাশক অফ দ্য স্পিরিট অফ হিজ এজ। এবং তিনি ছিলেন ওই সময়কার কালচার এবং পলিটিক্সের রিপ্রেজেন্টেটিভ, মানে কি? প্রতিনিধি, মানে ওই সময়ের কালচারকে দেখাইছেন উনি। ইন হিজ আর্লিয়ার পোয়েট্রি সাচ অ্যাজ অ্যান এসে অন ক্রিটিসিজম, এসে অন ক্রিটিসিজমে পোপ রিকোয়ার্ড দ্য হিরোইক কাপলেট। The heroic couplet is a poetic form in which two lines of written in iambic pen. আমি এটা পড়লাম, তোমরা দেখে নিবা যে হিরোইক কাপলেট কাকে বলে। যেখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো, স্কিল ইল, পাইছো কি? স্কিল ইল পাও নাই? নিচে দেখো, ওটাই নিচে দেখো, দুটো লাইন দেখো আছে, স্কিল ইল। Though the heroic couplet had been a poetic form since Chaucer wrote, Pope's use of it in his poetry was relatively original in his day. Heroic couplets add a sing-song quality to some of his poetry. তার কবিতায় এই যে এই হিরোইক কাপড় ব্যবহার কারণে মাঝে গান গাওয়ার মতো গাওয়া যেত, গান গাওয়া হতো, ঠিক আছে। He believed that the qualities that make a good poet and literary critic are the same qualities that make a good person. তিনি বিশ্বাস করতেন যে গুণগুলো একজন লেখককে ভালো বানায়, যে গুণগুলো একজন লেখককে কবিকে ভালো বানায়, সেই গুণগুলোই একজন মানুষকে ভালো বানায়, ঠিক আছে। এবং সেই গুণগুলো হচ্ছে থটফুলনেস, কেয়ারফুলনেস অ্যান্ড ফেইথ, ঠিক আছে। Pope did not have a very high opinion of many of his contemporary poets. তার সময়কার যে লেখকগুলো ছিল, এই লেখকদের তার পছন্দ করতেন না, কারণ ভালোবাসতেন না। In the rape of the law, Pope imitates epic poems in the effort of satirize high society. বললাম তো সে সমাজকে করেছে, করে দেখাবে। Though Pope enjoyed tremendous reputation, তার সময় সে খুব বিখ্যাত ছিল, কিন্তু তাকে খুব বেশি আঘাত করা হয়েছিল পরবর্তী শতাব্দীতে, এই রোমান্টিক যুগে। এবং বলা হতো সে কোনো কবি না, দেখো লেখা আছে পোপ ওয়াজ এ পোয়েট অ্যাট অল। হোয়েদার পোপ ওয়াজ এ পোয়েট অ্যাট অল, সে একটু কবি কিনা সেটা সন্দেহ করা হতো। বাট ইন দ্য 20th সেঞ্চুরি, যখন হচ্ছে তোমার ইলিয়ট আসলো, ইয়েটস আসলো, it is admitted by great critics that his poetry is abundantly indestructible. মানে তার এই কবিতাগুলো অবিনাশী, এগুলো কখনো ধ্বংস হওয়ার মতো নয়। তো এটা পড়ে নিও, বাকিটা এরকম আছে খুবই কম। শেষ করলাম, আগামী ক্লাসে দেখা হবে আবার। তো ভালো থাকো সবাই।